আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা গড় মুক্ত পথ নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা আদর্শ গ্যাসকে কোনো পাত্রে রাখি, তাহলে সেই গ্যাসের অণুগুলো চারদিকে ছড়াছড়ি করে এবং একটা অণু তার পার্শ্ববর্তী অণুকে ধাক্কা প্রদান করে। আমরা জানি যে আদর্শ গ্যাসের অণুগুলোর এই ধাক্কাগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষ আগে এবং সংঘর্ষের পরে এদের ভরবেগ এবং গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তো আমরা মনে করি যে আমাদের আদর্শ গ্যাসের এই অণুটাকে ধাক্কা প্রদান করতেছে। এটা মনে করো এখানে ধাক্কা দিচ্ছে, আবার এই অণুটা এটাকে ধাক্কা দিচ্ছে, আবার এটা মনে করো এখানে ধাক্কা দিচ্ছে। তো এই যে ধাক্কাগুলা পরপর দুটি ধাক্কার মাঝখানে যে দূরত্বটা, এই অণুগুলো আমাদের মুক্তভাবে অতিক্রম করতেছে। এই যে পরপর দুটি সংঘর্ষের মাঝখানের দূরত্ব মুক্তভাবে অতিক্রম করতেছে, এটাকে বলা হচ্ছে মুক্ত পথ। তাহলে আমাদের এখানে এটা একটা মুক্ত পথ S1, S2 একটা মুক্ত পথ, S3 একটা মুক্ত পথ, S4 একটা মুক্ত পথ, এরকম অনেকগুলো মুক্ত পথ এখানে তৈরি হবে। তো আমরা এখন এই যে গড় মুক্ত পথ, এটা আমরা বের করব। তো গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা, গড় মুক্ত পথ ল্যামডা সমান, আমাদের সূত্রটা হলো যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ধাক্কার সংখ্যা। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, আমাদের অতিক্রান্ত দূরত্ব কি হবে, যে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট ডট থাকবে। আর এখানে যতগুলো ধাক্কা হবে সেই ধাক্কার সংখ্যা n দিয়ে আমি ভাগ করব। তাহলে এটাই আমাদের গড় মুক্ত পথের আমরা সূত্র, গড় মুক্ত পথ বের করলাম। এখন আমরা একটু গড় মুক্ত পথটা অন্যভাবে বের করব। সিলিন্ডারের মধ্যে যদি কোনো আমরা অণু রেখে দেই, তখন কেমনে গড় মুক্ত পথ বের করে, আমরা একটু এই গড় মুক্ত পথের যে আপগ্রেড যে রাশিটা সেটা একটু বের করার চেষ্টা করব। তো আমরা এখন চিন্তা করি যে আমরা জানি যে আমাদের আদর্শ গ্যাসের যে অণুগুলো সবগুলো দেখতে একরকম এবং সবগুলো কিরকম, গোলক আকৃতির। তো আমি ধরে নিলাম যে আমাদের এখানে একটা আদর্শ গ্যাসের অণু আছে গোলক আকৃতির। এই অণুটার হচ্ছে ধরলাম যে ব্যাস সিগমা। অণুটার ব্যাস কত? সিগমা। ওকে, আমি লিখে দিই যে অণুর ব্যাস সিগমা। ওকে, তো আমি এই যে তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে সিগমা বাই 2। তো আমি এই অণুটার উপরে এবং নিচে আরো দুটা অণু অঙ্কন করি। এখানে একটা অণু আঁকলাম, দেখতে একই রকম। এবং নিচে আটটা অণু অঙ্কন করলাম। এই প্রত্যেকটা অণুর ব্যাসই কিন্তু আমাদের সিগমা। তাহলে একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে এই যে এতটুকু এতটুকু, তাহলে এটা সিগমা বাই 2 প্লাস সিগমা বাই 2। তো সিগমা বাই 2 প্লাস সিগমা বাই 2 যোগ করলে আমাদের কত হবে? সিগমা হবে। তাহলে আমি এখন চিন্তা করবো যে আমাদের এই অণুটা মনে করো এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে মনে করো যে এখানে এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি এখন বের করবো যে এল পরিমাণ দূরত্ব অতিক্রমণে অণুটা ধাক্কার সংখ্যা বের করবো। কতটুকু দূরত্ব অতিক্রম করছে এল পরিমাণ, এটাকে যদি আমি ধাক্কার সংখ্যাতে ভাগ করি, তাহলে আমাদের গড় মুক্ত পথ বের হবে। তো আমরা এখন একটু চিন্তা করি যে এখানে একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? সিগমা। তাহলে এটা সিগমা, এটা কত হবে? এটাও সিগমা হবে। কেন? কারণ এটা সিগমা বাই 2 যোগ করলে হবে সিগমা। তাহলে একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে একটা সিলিন্ডারের ব্যাসার্ধ ধরে আমি এখন এখানে একটা সিলিন্ডার অঙ্কন করব। তাহলে একটু আঁকে ফেলি, সিলিন্ডারটা আঁকে ফেলি। এই সিলিন্ডারটার উচ্চতা আমি এখানে লিখে দিই যে সিলিন্ডারের উচ্চতা সমান এল। তাহলে আমাদের বের করতে হবে এল পরিমাণ দূরত্ব অতিক্রমণে ধাক্কার সংখ্যা। তো ধাক্কা খাওয়ার শর্তটা কি? ধাক্কা খাওয়ার শর্ত হলো যে একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিগমা হতে হবে, অথবা সিগমার থেকে ছোট হতে হবে। কারণ সিগমা অথবা সিগমার থেকে ছোট হলেই কিন্তু মাত্র ধাক্কা খাবে।
তাছাড়া কিন্তু সিগমা থেকে বড় হলে ধাক্কা খাওয়া সম্ভব না। যদি একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিগমা হয়, তখনই মাত্র একটা অণু আরেকটা অণুকে টাচ করবে, এবং টাচ করা মানে কি, ধাক্কা খাওয়া। তাই ধাক্কা খাওয়ার শর্ত হলো যে একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম সিগমা হতে হবে, অথবা সিগমার থেকে কম হলেও হবে। তাহলে এই সিলিন্ডারের মধ্যে আমি যতগুলো অণু আঁকতে পারবো ঠিক ততগুলো ধাক্কা খাবে, কারণ প্রত্যেকটা অণু কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিগমা হবে। তাহলে আমাদের এই সিলিন্ডারের মধ্যে যতগুলো অণু আঁকা সম্ভব ঠিক ততটাই হবে আমাদের ধাক্কার সংখ্যা, কারণ এই অণুর সংখ্যাটাই হবে আমাদের ধাক্কার সংখ্যা, কারণ মাত্র এই ক্ষেত্রে প্রত্যেকটা অণুকে টাচ করবে। তাহলে আমাদের ধাক্কার সংখ্যা হিসাবে আমরা এই সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা বের করব। ওকে, তাহলে আমি আবার একটু রিপিট করি যে এখানে অণুর ব্যাস সিগমা, এবং এই সিগমাটা কিন্তু সিলিন্ডারের জন্য কি ব্যাসার্ধ, কারণ কি এখান থেকে এটা সিগমা, যেটা কিনা সিলিন্ডারের জন্য ব্যাসার্ধ। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ সিগমা, আর সমান সিগমা। তাহলে সিগমা হচ্ছে সিলিন্ডারের জন্য ব্যাসার্ধ, আর অণুর জন্য কি ব্যাস। তাহলে এখানে যদি সিলিন্ডারের উচ্চতা হয় এল এবং সিলিন্ডারের ব্যাসার্ধ হয় সিগমা, তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে? তাহলে সিলিন্ডারটির আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এল, এখানে আর হচ্ছে সিগমা, পাই সিগমা স্কোয়ার এল, এটা আমাদের সিলিন্ডারের আয়তন। ওকে, তাহলে আমরা এখন এই সিলিন্ডারের মধ্যে কয়টা অণু আছে সেটা বের করবো, এবং অণুর সংখ্যাটা হবে আমাদের ধাক্কার সংখ্যা। তাহলে আমরা একটু লিখি যে আমাদের এক আয়তনে অণু আছে কয়টা? পাই সিগমা স্কোয়ার এল। ওকে, তাহলে আমাদের সিলিন্ডারের মধ্যে একক আয়তনে অণুর সংখ্যা, ধরে নিলাম যে আমাদের সিলিন্ডারের মধ্যে একক আয়তনে অণুর সংখ্যা এন, এবং এই আয়তনে কয়টা অণু আছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা শুরু করি, ধরি যে সিলিন্ডারের মধ্যে একক আয়তনে অণু আছে এন সংখ্যক। আমরা ধরে নিলাম আমাদের সিলিন্ডারের মধ্যে একক আয়তনে অণু আছে এন সংখ্যক, অতএব এই ভি আয়তনে বা পাই সিগমা স্কোয়ার এল আয়তনে আমাদের অণু আছে এন দিয়ে গুণ হবে এন পাই সিগমা স্কোয়ার এল। তাহলে আমাদের এই আয়তনে অণু থাকবে এন দিয়ে গুণ হবে এন পাই সিগমা স্কোয়ার এল। তাহলে এটা আমাদের সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা, আর অণুর সংখ্যাটা কি আমাদের ধাক্কার সংখ্যা। তাহলে আমরা এখন গড় মুক্তপথ বের করব। তাহলে আমরা গড় মুক্তপথ সমান আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই ধাক্কার সংখ্যা। তো আমাদের এই সিলিন্ডারে যে মাঝখানে অণুটা এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে এল, আর এল পরিমাণ দূরত্ব অতিক্রমণে আমার ধাক্কার সংখ্যা হবে এন পাই সিগমা স্কোয়ার এল, এন পাই সিগমা স্কোয়ার এল। ওকে, তাহলে আমাদের এটা যদি আমি কাটাকাটি করি, এল এবং এল কাটা যাবে, তাহলে এখানে থাকবে যে গড় মুক্ত পথ ল্যামডা সমান পাই সিগমা স্কোয়ার এল। ওকে, তাহলে এখানে এল কাটা যাবে, তাহলে এখানে থাকবে এন পাই সিগমা স্কোয়ার। এটা আমাদের গড় মুক্ত পথের সূত্র। তো এই সূত্রটা বিজ্ঞানী ক্লসিয়াস প্রমাণ করছেন, এই সূত্র প্রমাণ করছেন, কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি আবার আরেকটা সূত্র প্রমাণ করছেন। সেটা হলো যে আমাদের, তাহলে আমি লিখে দিই যে এটা বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র, যে এটা হলো ক্লসিয়াসের গড় মুক্তপথের সূত্র। তো পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি তার বেগ বন্টন বিধি ব্যবহার করে এই সূত্রটাকে একটু মডিফাই করছেন, তিনি সম্ভাবনার একটা টার্ম নিয়ে আসছেন। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে, আমি লিখে দিই যে ম্যাক্সওয়েলের মতে ল্যামডা সমান এখানে হবে 1 বাই একটা √2 গুণ করতে হবে 1/√2 এন পাই সিগমা স্কোয়ার। এটা বিজ্ঞানী ক্লসিয়াসের,
এবং ম্যাক্সওয়েলের, এবং এই সূত্রটাই আমরা অঙ্কের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করব, কারণ এই সূত্রটা সব থেকে বেশি সঠিক। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এখানে এনটা হলো একক আয়তনে অণুর সংখ্যা, পাইয়ের মান 3.1416, এবং সিগমা হলো সিলিন্ডারের জন্য ব্যাসার্ধ এবং অণুর জন্য ব্যাস। অণুর ব্যাস সিগমা এবং অণুর ব্যাসটা আমাদের সিলিন্ডারের জন্য ব্যাসার্ধ। তাহলে বিজ্ঞানী ক্লসিয়াস যেটা প্রমাণ করছেন সেই সূত্রটাকে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি তার বেগ বন্টন বিধি ব্যবহার করে একটু মডিফাই করছেন, এবং এই সূত্রটাই আমরা অঙ্কে বেশি ব্যবহার করব, কারণ এই সূত্রটাই সব থেকে বেশি সঠিক। ধন্যবাদ সবাইকে।